ইরান ইসরায়েল তুমুল লড়াই, তেল আবিবে মিসাইল নিক্ষেপ, তেহরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা, শর্তহীন আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের, সামরিক পদক্ষেপের ইঙ্গিত। এক ব্যক্তির এনআইডি দিয়ে পাসপোর্ট নেন অন্যজন, জালিয়াতির সত্যতা মিলেছে ইমিগ্রেশন অফিসের সার্ভারে। দায় চাপালো এসপি রিপোর্টের উপর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চট্টগ্রামে 10 দিনে আক্রান্ত 28, একজনের মৃত্যু। জেনারেল হাসপাতালে শুরু হয়েছে পরীক্ষা। কিট সংকট নেই বলে জানান সিটি মেয়র। অবৈধ ট্রলার জব্দকে কেন্দ্র করে রণক্ষেত্র বরগুনার পাথরঘাটা। কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা, গাড়ি ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি নিক্ষেপ। এবং রাজনৈতিক পথ পরিবর্তনের পর উন্নয়ন কাজে ধীরগতি। রাজশাহীতে অধিকাংশ ঠিকাদার পালিয়ে যাওয়ায় আটকে আছে 1.5 শতাধিক প্রকল্প, চরম দুর্ভোগে স্থানীয়রা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভে পরিণত ইরান ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণ নেয়ার দাবির পর ইসরায়েলের আকাশসীমা নিয়ন্ত্রণের পাল্টা ঘোষণা দেয় ইরান। এর আগে তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ধ্বংসের দাবি করে তেহরান। জবাবে ইরানের 12টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তার হুমকির পর এবার সরাসরি যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 6 দিন ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। এছাড়া ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকেই নিশানা করে সবশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিবৃতি দিয়েছে IRGC। জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনারা। জানায় দেশটির অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে তেল আবিব। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে CBS বলে, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো এ হামলার লক্ষ্য হতে পারে। এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে একথা জানান তিনি। এখানেই শেষ নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক পোস্টে তিনি বলেন, ইরান প্রয়োজনের চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা উদ্বেগজনক। এই সমৃদ্ধকরণ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মন্তব্য করেন তিনি। বলেন, ইসরায়েলের হামলা যেন গাজায় চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যাকে আড়াল করে না তা নিশ্চিত করতে হবে। এই অস্থিরতা যেন সিরিয়াকেও না গ্রাস করে সে বিষয়েও সতর্ক থাকতে হবে। এই সহিংসতার বৃত্ত থামাতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলাকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে IAEA এর পক্ষ থেকে নিরপেক্ষ বিশ্লেষণের আহ্বান জানায় মস্কো। ইরান ও ইসরায়েল সংঘাত ঘিরে রণপ্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও ইরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, আমেরিকাকে টেক্কা দেওয়া সহজ নয়। এসবের মধ্যেই চলতি সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হওয়ার খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
ইরান ও ইসরায়েল সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বারবার বললেও তেহরানের উপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে প্রায় ৩০,০০০ মার্কিন সেনা মোতায়েন থাকলেও বর্তমানে তা বাড়ানো হয়েছে ৪০,০০০-এ। একদিকে যুদ্ধ প্রস্তুতি, অপরদিকে আলোচনার দ্বারও খোলা রেখে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য একটাই, যে কোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং দেশটির শর্তহীন আত্মসমর্পণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু চান ট্রাম্প যেন যুদ্ধে যোগ দেন এবং ফোর্ডোতে বোমা হামলা করেন। রক্তক্ষয়ী সংঘর্ষ ও মার্কিন হুমকির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানায়, হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে স্টিভ উইটকফ অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর কথা ভাবছেন, এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদক। কানাডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিমানে ট্রাম্পের সফরসঙ্গী ওই প্রতিবেদক এক্সে শেয়ার করা এক পোস্টে আরও জানান, ইরানের পারমাণবিক সমস্যার প্রকৃত সমাধান চান ট্রাম্প। বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি, তবে সূত্র জানিয়েছে যুদ্ধ এড়িয়ে চুক্তির পথে ফেরার এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ চেষ্টা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জানান, মার্কিন বাহিনী এখনও আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনও একটি শান্তিপূর্ণ সমাধান চান বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেতো। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েল ইরান সংঘাতে এখন পর্যন্ত জ্বালানি তেল উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটেনি। তবে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়া ও জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কায় দাম আরও বাড়তে পারে। শিল্প সংশ্লিষ্টদের বরাত দিয়ে বিশ্ব জ্বালানি পরিস্থিতির এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর মধ্যে আবার মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় দুটি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যাওয়ায় উদ্বেগ বেড়েছে তেল ও জ্বালানি সরবরাহকারী দেশগুলোর। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। মঙ্গলবারও ছিল ঊর্ধ্বমুখী। এদিন সকালে 2% বেশি দাম বেড়েছে। পরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $74.22 ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম $72.61 হয়। তেল উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির বিষয়টি সামনে রেখে দাম বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাশাপাশি অনিশ্চয়তা সামনে রেখে দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শিল্প খাতের এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, চলমান সংঘর্ষের ফলে তেল উৎপাদনে কোনো ক্ষতি হয়নি। এখনও ওপেকভুক্ত দেশগুলোর অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে। ইরান ইসরায়েল উভয়ই একে অপরের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালালেও প্রধান তেল রফতানির কেন্দ্রগুলোতে আঘাত হানেনি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখনও ইরানের খার্ক দ্বীপের জ্বালানি তেলের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেনি। তেল আবিব যদি সেখানে হামলা করে, সেক্ষেত্রে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $90 উঠতে পারে। তারা আরও জানাচ্ছেন, রাজস্ব আয় হ্রাস পাওয়ার কথা মাথায় রেখে এখনও ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পদক্ষেপ নেয়নি। টালমাটাল সময়ে মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় দুইটি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যায়। এতে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর ঝুঁকি বেড়েছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে হরমুজ প্রণালী এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নেভিগেশন সিস্টেমে ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে। এতে জলযানগুলোর উপর প্রভাব পড়তে পারে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর উৎপাদন ব্যাহত হলে কিংবা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলে বৈশ্বিক তেলের বাজারে আরো বড় ধরনের প্রভাব পড়বে, তাতে সন্দেহ নেই। প্রণালীটি দিয়ে দৈনিক গড়ে বিশ্বের 20% জ্বালানি পরিবহন হয়ে থাকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনে
অধ্যাদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025 নামে জারি করা এই অধ্যাদেশে বলা হয়, গণ অভ্যুত্থান চলাকালে শহীদ হয়েছেন এমন ব্যক্তির পরিবারের এক বা একাধিক সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য পুনর্বাসন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা, সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার কথাও বলা হয় অধ্যাদেশে। এতে আরও বলা হয়, প্রতারণার মাধ্যমে এই সুযোগ সুবিধা নিলে 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট নিয়েছেন অন্য ব্যক্তি। আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বলছে, এই পদ্ধতিতে পাসপোর্ট গ্রহণের সুযোগ নেই। এদিকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পাসপোর্ট নেওয়া ব্যক্তির অনুকূলে পুলিশের বিশেষ শাখার দেয়া প্রতিবেদনের সত্যতা মিলেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের সার্ভারে। অন্যদিকে পুলিশের বিশেষ শাখায় তথ্য চেয়ে সময় সংবাদের করা আবেদনের অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানায় স্পেশাল ব্রাঞ্চ। রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। আমি তো পূর্বে কখনো পাসপোর্টের অ্যাপ্লাই করি নাই, তাহলে কিভাবে পাসপোর্টটা এলো? না, এরকম লোক নেই। একে আমরা কোনোদিন চিনিও না, দেখিও নাই। পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে পাসপোর্টটা প্রদান করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ব্যক্তিগত পাসপোর্টের আবেদন করেন নাইমুদ্দিন ভুইয়া। ব্যাংকে টাকা জমার রসিদ ও অনলাইন আবেদনের কপি নিয়ে যান মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। ছবি তুলে আঙুলের ছাপ দিতে গেলে বাধে বিপত্তি। নাইম জানতে পারেন, তার এনআইডির অনুকূলে এর আগে একটি পাসপোর্ট ইস্যু করেছে পাসপোর্ট অধিদপ্তর, যার প্রকৃত মালিক অন্য কেউ। আমি তো পূর্বে কখনো পাসপোর্টের অ্যাপ্লাই করি নাই, তাহলে কিভাবে পাসপোর্টটা এলো? ইসমাইল সাহেবের সাথে ডিসকাস করে আমার সকল কাগজের ডকুমেন্টস যেগুলো আছে এগুলোর ফটোকপি নিল। জিজ্ঞেস করলাম আমি এটার আপডেট কবে পাবো। তো উপবিচারক একটু বিরক্ত স্বরে আমাকে বলল যে আপনি এখন যান। 1 সপ্তাহ পর আমি তাকে কল দিলাম যথারীতি। তো শফিক সাহেব আমাকে বলে আমার কাছে এটা কোনো আপডেট নেই, তারা আমাকে কোনো সিদ্ধান্ত দেয় না এখন। জালিয়াতির মাধ্যমে নেয়া পাসপোর্টের আবেদনের কপি হাতে আসে সময় সংবাদের। সেখানে দেখা যায়, নাইমের নামে থাকা এনআইডি কার্ডের ছবি ও ঠিকানা পরিবর্তন করেছে প্রতারক। পরিবর্তন করা হয়েছে স্থায়ী ঠিকানাও। সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামের সময় সংবাদ। পাসপোর্টে দেয়া ঠিকানায় গিয়ে দেখা যায়, যার নামে পাসপোর্ট সেই ব্যক্তি এই বাড়িতে কখনোই ছিলেন না। না, এরকম লোক নেই। আমরা দীর্ঘদিন ধরে আসি তো এখানে, সেক্ষেত্রে এটা কোনো প্রশ্নই আসে না। ভেরিফিকেশনে কেউ আসে না। একে আমরা কোনোদিন চিনিও না, দেখিও নাই। মালিক তুমি দেখছো? না, আমি দেখিনি। না, ও আমাদের সিকিউরিটি, ও কোনোদিন দেখে না। আমি আজকে 2 বছর পর্যন্ত আসছি, তো এই নামে আমি কেউ পাইনি। আর এবার মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেটাবেজের সঙ্গে প্রতারকের দেয়া তথ্য মিলিয়ে দেখে সময় সংবাদ। 10 বছর মেয়াদী 48 পাতার এই পাসপোর্টটি সরবরাহ করে মোহাম্মদপুর আঞ্চলিক অফিস। এনআইডি জালিয়াতি করে পাসপোর্ট কিভাবে নেওয়া সম্ভব হলো? তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায় চাপালেন পুলিশের বিশেষ শাখার রিপোর্টের উপর। এনআইডির সাথে যেহেতু ছবি অ্যাড ছিল না, সে কারণে ছবি যাচাই করা হয়তো সম্ভব হয়নি। আইডি কার্ডের সাথে নামের মিল ছিল, বাবা মার নাম মিল ছিল। পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে পাসপোর্টটা প্রদান করা হয়েছে। ছবি, ঠিকানা ও আঙুলের ছাপ যাচাই করার সুযোগ থাকার পরও এমন ঘটনা কিভাবে ঘটছে? তথ্য চেয়ে করা আবেদনের 24 ঘন্টার মধ্যে সময় সংবাদকে লিখিত বক্তব্য পাঠায় পাসপোর্ট অধিদপ্তর। সেখানেও বলা হয়, এসবির প্রতিবেদনের ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু করা হতো। ভেরিফিকেশন রিপোর্ট সম্পর্কে জানতে যোগাযোগ করলে লিখিত আবেদন করতে বলে এসবি অফিস। 28 এপ্রিল সময় সংবাদের আবেদন গ্রহণ করলেও উত্তর পাঠায় 23 দিন পর। উত্তরে বলা হয়, একজনের তথ্য ব্যবহার করে অন্য জনের পাসপোর্ট গ্রহণে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের দায়-দায়িত্ব রয়েছে। পাশাপাশি এটা অনুসন্ধানকারী কর্মকর্তার গাফিলতি ও অদক্ষতার কারণে হতে পারে। এর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। তবে জালিয়াতি করে পাসপোর্ট নেয়া ব্যক্তির অবস্থান এখনো অজানা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে কৃষিতে ক্ষতি হাজার কোটি টাকা। ঝুঁকি কমাতে ও লাভজনক করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শ।
আবারও চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। গত 10 দিনে আক্রান্ত হয়েছেন 28 জন। চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে শুরু হয়েছে করোনা পরীক্ষা। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কিটের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে কেউ না কেউ। সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত সোমবার করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এছাড়া গত 10 দিনে করোনা আক্রান্ত হয়েছেন 28 জন। এর মধ্যে 22 জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। এদিকে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালটিকে ইতোমধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। চালু করা হয়েছে 20 শয্যার আইসোলেশন কেন্দ্র। করোনা বিশেষায়িত এই হাসপাতালে ইতোমধ্যে ফুসফুসে সংক্রমণ নিয়ে 3 জন রোগী ভর্তি হয়েছেন। ওই 3 রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। সিমটমের উপর ভিত্তি করে আমরা আমাদের ভর্তি করব, ওরা ইমার্জেন্সিতে দেখবে, তারপর আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ডে পাঠাবে। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতিও। তবে চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষজন। বুক ব্যথা করে ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, সিমটম আগের মতো। এখানে বলতেছে নেগেটিভ। আমরা আমাদের সচেতন অনুযায়ী আমরা চলতেছি। স্যাম্পল কালেকশনের জন্য শুরু হয়েছে এবং কি আমরা টেস্টও করতেছি, অ্যাডভাইস করতেছে আমাদের ডাক্তার স্যার, কনসালটেন্ট স্যার। ওনারা অ্যাডভাইস করলে ওখান থেকে কাগজ দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা এখানে পরীক্ষা করি। করোনা পরীক্ষা করার কিটের কোনো সংকট নেই বলে জানান সিটি মেয়র। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 300-র মতো কিট অ্যাভেলেবেল আছে, কাজে এটা অসুবিধা হবে না। আর RT-PCR এর ক্ষেত্রে তো আমরা বলেছি 4টা জায়গায় ডেডিকেটেড করা আছে। তারপর কিছু প্রাইভেট ক্লিনিক কিন্তু আস্তে আস্তে সেটা আগেও করেছিল তারা, সেই ক্লিনিকগুলো আবার তারা কাজ করছে। আমাদের 20 বেডের আইসোলেশন ওয়ার্ড এবং 5 বেডের ICU আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রেখেছি। এর পাশাপাশি আমাদের জেনারেল যে পেশেন্টগুলো এতদিন ধরে চিকিৎসা নিয়ে আসছিল তাদের জন্য আমরা চিকিৎসাটা এখনো অব্যাহত রেখে দিয়েছি। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে 3টি ভেন্টিলেটর সেট করা হয়েছে। সেই সঙ্গে 5টি ICU বেড নিয়ে প্রস্তুত কোভিড ইউনিট। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংক্রমণ বাড়তে থাকায় আজ থেকে টিকাদান কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাতে মেমন 2 হাসপাতালে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, করোনা সংক্রমণ বাড়ছে বন্দরনগরী চট্টগ্রামে। সেই কারণে আজকে থেকে কিন্তু চট্টগ্রামে করোনার টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিন্তু এই কার্যক্রম শুরু হচ্ছে। আমরা আছি মেমন মাতৃসদন হাসপাতাল, আসলে মেমন 2 নামে এটি পরিচিত। এখানে কিন্তু টিকা নিয়ে ইতিমধ্যেই সিটি কর্পোরেশন থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা দেখছেন টিকা নিয়ে অপেক্ষাও করছে। তবে সাধারণ মানুষজন হয়তো এই বিষয়টি এখনো জানে না যে করোনার টিকা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। অনেকে আসছেন, খবর নিয়ে যাচ্ছেন কিভাবে আসলে এই টিকা দেওয়া হবে। তবে আজকে এসে আমরা যেটি দেখেছি ফাইজারের টিকাই মূলত এখানে দেয়া হবে এবং আমরা একটু দেখাতে চাই। এখানে আসলে আগে আমরা যখন এখানে করোনার টিকা দেওয়া হয়েছিল অনলাইনে আবেদন করার প্রয়োজন ছিল বা দরকার ছিল। তবে এখানে এসে আজকে বলছেন যারা ভোটার ID কার্ড নিয়ে আসবেন তারা কিন্তু আসলে করোনার টিকা দিতে পারবেন। আজকে ফাইজারের বুস্টার ডোজ টিকাটি এখান থেকে দেওয়া যাবে এবং সিটি কর্পোরেশনের যেসব হাসপাতাল রয়েছে বেশিরভাগ হাসপাতাল থেকে এই টিকা কার্যক্রম দেওয়া সম্ভব হবে। তবে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন আসলে আজকে প্রথমবারের মতো যেহেতু শুরু হচ্ছে দীর্ঘদিন পর, সে কারণে 2টি জায়গা থেকে বলতে আজকে এই টিকা কার্যক্রম শুরু হবে। আমরা একটু জানতে চাই কারা আজকে এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে, একটু আমাদেরকে যদি বলেন। 18 বছর উপর থেকে সবাই পাবে, মূলত 60 বছর পর্যন্ত। আর কোন টিকাটা দেয়া হচ্ছে আজ? ফাইজার। হ্যাঁ। আর যারা আগে দিয়েছে বা কয়েকবার দিয়েছে তারা কি দিতে পারবে? সবাই পারবে, 6 মাসের ঊর্ধ্ব হতে হবে। আচ্ছা, 6 মাসের বেশি যারা হয়েছে বা 1 বছরের বেশি সময় হয়ে গেছে তারাও কিন্তু এই ফাইজারের টিকা দিতে পারবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। সাধারণ মানুষজন আসলেই কিন্তু এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের মেমন মাতৃসদন হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বরগুনার পাথরঘাটায় অবৈধ ট্রলার জব্দকে কেন্দ্র করে কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 3 জেলে। এ সময় কোস্টগার্ডের গাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটার আলম কোম্পানি ও মাসুম কোম্পানির 2টি অবৈধ ট্রলার জব্দ করে কোস্টগার্ড। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে ট্রলার মালিক ও জেলেরা পাথরঘাটার কোস্টগার্ডের জেটি সংলগ্ন ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড। এতে উত্তেজিত জেলেরা কোস্টগার্ডের একটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করেন। জেলেদের দাবি, ট্রলার 2টি জব্দ করার পর কোস্টগার্ড চাঁদা দাবি করে। এতে তারা প্রতিবাদ জানালে 2 জেলেকে লাঠিপেটা করে কোস্টগার্ড। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টাকা পয়সা নিয়েছে কোরবানির আগেও, এখন আইসা আবার নতুন করে টাকা পয়সা চাইতেছে। মানুষ কেবল অবরোধ শেষ হইল, কেবল সাগরে যাচ্ছে, আবহাওয়া খারাপ, এর মাঝখানে এই টাকা পয়সা দিতে লেন্ডি হয়েছে। সে কারণে বোধহয় এই ওনারা ক্ষুব্ধ হয়ে এই কার্যক্রমগুলো চালাইতেছে। হাজার হাজার ট্রলার ইন্ডিয়ান ট্রলারে মাছ ধরে নেয়, ওইখানে কোনো ব্যথা নাই, এই খালের মধ্যে সব ব্যথা। ঠিকমতো মাসোয়ারা না পায় তখনই সে এটা বলে অবৈধ, এটা চলবে না, এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো কাগজই সে মানে। বোর্ড 2টা ধরছে, ধরার পরে আমরা সব কাগজ কালকে রাত্রে বলছে স্যার এগুলো তো সব হাইকোর্টের রিট আছে, রিট যা আছে এটা পরে দেখা যাবে। উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, তো সেটি সমঝোতার জন্য আমরা আগামীকাল একটা মত বিনিময় সভা ডেকেছি। সেখানে বসে আমরা বিষয়টি ফয়সালা করব। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, বরগুনা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও 20 জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে মুষলধারে বৃষ্টির মধ্যেই মাসুদপুর সীমান্ত দিয়ে কাঁটাতার খুলে 20 জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে। আটককৃতদের দাবি, তারা কুড়িগ্রামের বাসিন্দা, বিভিন্ন সময় ভারতে গিয়েছিলেন কাজের তাগিদে। এদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 শিশু রয়েছে। এই ঘটনায় বিএসএফকে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলে জানায় বিজেপি। রাজশাহী বিভাগের 150-র বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। অভিযোগ উঠেছে, ঠিকাদারদের গাফিলতির কারণে মেয়াদ বাড়ানোর পরও শেষ হচ্ছে না কাজ। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। গত বছরের জুলাই পর্যন্ত রাজশাহী জেলায় 40টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান ছিল। এর মধ্যে সড়ক প্রশস্তকরণ, ব্রিজ, কালভার্টের পাশাপাশি নগরীতে 4টি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল দ্রুতগতিতে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যান। এরপর কয়েক মাস বন্ধ থাকার পর আবারও প্রকল্পগুলোর কাজ শুরু হলেও ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। যানবাহন চালকরা জানান, সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে অনেক রাস্তা। একই অবস্থা নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজের। ঠিকাদার পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। যেগুলো নতুন করে শুরু হয়েছে তারও ধীরগতি। 20 কোটি টাকার বাজেট আর কাজ মনে করেন যে আপনার 3 বছর প্লাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। আশা করি যে এই কাজটা দ্রুত কাজ করে দেখ, জনগণের শান্তি হোক, জনগণ যাতে চলাফেরা ঠিক মতো করতে পারে। একটু তো বৃষ্টি হলে এখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় গাথা আছে, এই গাথাগুলোতে পানি জমে থাকতেছে। কিছুক্ষণ আগে আমি গাড়ির কাজ করে নিয়ে আসলাম। এই রাস্তা খারাপের কারণে আমার গাড়ির এই বল জয়েন্ট, শকের জাম্পার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ঠিকাদাররা নানা অজুহাত দেখালেও স্বীকার করেছেন কাজের ধীরগতির কথা। তাই কয়েক দফা মেয়াদ বাড়লেও নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কাজগুলো ধীরগতির মেন কারণ হলো এখানে আগে একটা ড্রেন ছিল, ওই ড্রেনটা ভাঙতে হয়। ড্রেনটা ভাঙার পরে নতুন ড্রেন, এই ভাঙার কারণে দেরি হয়েছে। আচ্ছা, ধীরগতি নাই, এটা ভারী কাজ না, কাজটা গতিতেই আছে, কিন্তু নিজের ছুটি 10 দিন। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেয়া হচ্ছে। আমি একটু হার্ড লাইনে চলার চেষ্টা করতেছি যে আমার কাজ ভালো চাই, হ্যাঁ কাজ ভালো চাই। আমি সাইট ভিজিটও করি এবং কাউকে যে ছাড় দেওয়ার কথা বলি তাও না। ডেভেলপমেন্ট কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়, সেই সভায় আমাদের নির্দেশনা থাকে, ঠিকাদার যেই হোক বা যেখানেই থাকুক আমাদের কাজটা ডিউ টাইমের মধ্যে শেষ করাটা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিকাদার যদি নাও থাকে, সেই ঠিকাদারের রিপ্লেসমেন্ট তৈরি করে আমরা দ্রুত কাজ শেষ করে ফেলব ইনশাআল্লাহ।
রাজশাহী বিভাগের 8টি জেলায় 150-র বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 3,500 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর কৃষিতে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। তাই চাষাবাদের ঝুঁকি কমানো ও লাভজনক করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। একই সঙ্গে কমাতে হবে পরিবেশ দূষণ। কৃষি বিভাগ বলছে, কৃষিকে কার্বন মুক্ত করতে পারলে কোটি ডলার অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে। দেশের সব অঞ্চলে এসব প্রযুক্তির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা সবই যেন অন্যতম বাধা ফসল সম্প্রসারণে। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে কৃষি খাতে সামগ্রিক ঝুঁকি কমাতে অত্যাবশ্যক কৌশলী আধুনিক প্রযুক্তির ব্যবহার। এ লক্ষ্যে কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে গাজীপুরের শ্রীপুরে স্থাপন করা হয়েছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার। 5টা বিষয়ের দিকে খেয়াল রাখি যে এই প্রযুক্তিটা পরিবেশ বান্ধব কিনা এবং এই প্রযুক্তির খরচটা কেমন। খরচ যদি বেশি হয় সেটার উপরে আমরা গবেষণা করে এটার কম খরচে কিভাবে করা যায় সেই কাজটা করি। এখানে দর্শনার্থীরা ধারণা পাচ্ছেন কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তির, তেমনি ব্যবহারিক জ্ঞান লাভ করছেন কৃষি কর্মকর্তারা। নতুন রিসার্চ সেন্টার একটা খুবই ভালো লাগতেছে, এরকম একটা পরিবেশ। ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট বিভিন্ন বাংলাদেশের যে 6টা হটস্পট আছে সেটা অ্যাট এ গ্ল্যান্স দেখার জন্য এই জায়গাটা অত্যন্ত চমৎকার। এখান থেকে আমাদের উপসহকারীরা তারা আরও ভালোভাবে বুঝতে পারতেছে মাঠে কিভাবে তাদের এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বাংলাদেশ কোটি কোটি ডলার আয় করতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। আমরা যে মাঠ পর্যায়ে বিভিন্ন ফল বাগান করতেছি, ফরেস্টেশন করতেছি, এগুলোও কিন্তু আমরা কার্বন সিঙ্কিং এর একটা প্রসেসে আসছে। সেটাকে যদি ক্যালকুলেশন করে আমরা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে এখানে মাল্টিমিলিয়ন ডলার কিন্তু প্রতি বছর আমাদের এখানে আর্নিং করা সম্ভব। এদিকে কৃষির জন্য প্রয়োজনীয় প্রদর্শনী স্থাপন করা হচ্ছে মাঠ পর্যায়ে। পানি সংকট অঞ্চলে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও পানির অপচয় রোধে জনপ্রিয় হয়ে উঠছে বাড়ির পাইপ ও ড্রিপ সেচ পদ্ধতি। এতে ফসল উৎপাদন ব্যয় ও কার্বন দূষণ কমাতে ব্যাপক প্রভাব ফেলছে কৃষির জলবায়ু ভিত্তিক প্রকল্পগুলো। ক্লাইমেট স্মার্ট যে টেকনোলজিগুলো রয়েছে, যেমন সোলার ইরিগেশন সিস্টেম, বাড়ির পাইপ ইরিগেশন সিস্টেম এবং ফল বাগানের ড্রিপ ইরিগেশন সিস্টেম, এই কাজগুলো আমরা করছি। পরিসংখ্যান বলছে, গত বছরের সেপ্টেম্বরে দেশের 23 জেলায় একযোগে বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 3,500 কোটি টাকার বিভিন্ন ফসল। তাই কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের পাশাপাশি মৌসুমী আবহাওয়া সহনীয় ফসলের জাত উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশ এবং জলবায়ু প্রভাবকে সামনে রেখেই এই ক্লাইমেট সেন্টারে সংযোজন করা হয়েছে বিভিন্ন প্রযুক্তি। এর মধ্যে কিছু প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়েছে, বাকি প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। তবে আগামীতে কতটা জনবান্ধব এবং কম মূল্যে সুবিধাভোগীর কাছে বাকি প্রযুক্তিগুলো নিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সেদিকেই মনোনিবেশ এই গবেষণা সেন্টারের। শ্রীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টার থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, গাজীপুর। ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল। নদীর পানি উপচে লোকালয় প্লাবিত হওয়ায় বিপাকে সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ট্রেন চলাচল। শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বিমান চলাচলে। রেড অ্যালার্ট জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে পড়ে চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে তাদের উদ্ধারে দ্রুত ছুটে যান দমকল কর্মীরা। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয় ট্রেন চলাচল। স্থানীয় প্রশাসন জানায়, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে লোকালয়, প্লাবিত নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে শিডিউল বিপর্যয় দেখা দেয় চীনের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং শেনজেন শহরের পূর্বাঞ্চলের ফ্লাইট চলাচলে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দিন সকালে রেড অ্যালার্ট জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। এরই মধ্যে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ। গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল।
292 রানে যেখান থেকে শেষ করেছিল বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং কি মুশফিকুর রহিম, দুই সেঞ্চুরিয়ান, তারা কিন্তু এখন পর্যন্ত বলা চলে যে উইকেটটাকে একেবারে বুঝে শুনে খেলার চেষ্টা করছেন। সকালের উইকেট, পাশাপাশি গতকালকে নতুন বল নেওয়া হয়েছিল, মাত্র 5 ওভার বল করা হয়েছে। সেই নতুন বলটাকে আসলে সামলানোর চেষ্টা করছেন, কিন্তু দৃঢ়স্থিরভাবেই খেলছেন। এখন পর্যন্ত কোনো বিপর্যয় নয়। 300 রানের যে দলীয় স্কোর সেটি কিন্তু বাংলাদেশ এরই মধ্যে পার করেছে সেই 3 উইকেটেই। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ এই পার্টনারশিপটা কত দূর নিয়ে যায়। গলের যে উইকেটের চরিত্র বরাবরই বলে আসছে, সেটা হচ্ছে প্রথম 2 দিন ব্যাটসম্যানদের জন্য দারুণ সুযোগ থাকে আসলে ব্যাটিংয়ের। পর দিন তৃতীয় দিন থেকে কিন্তু অনেকটা স্পিন ট্র্যাকে পরিণত হয়। এখানে আসলে আমরা কথা বলছিলাম স্থানীয় দর্শক যারা আসলে একেবারে প্রান্তিক দর্শক, তারাও আসলে জানেন যে এই গলের চরিত্র, উইকেটের চরিত্র, যারা আসলে টসে জেতে তাদের জন্য একটা ভালো সুযোগ থাকে। এবং বাংলাদেশ টসটা জিতেছে গতকালকে এবং শুরুর দিকে উইকেট হারালেও কিন্তু পরবর্তীতে শান্ত এবং মুশফিক দারুণ কামব্যাক করেছেন। ধাক্কা সামাল দিয়ে 2জন সেঞ্চুরি তুলে নিয়েছেন। মুশফিক জন্য আসলে বিশেষ একটা উইকেট বলতে হয়। বাংলাদেশি প্রথম ব্যাটসম্যান হিসেবে 200 রান করেছিলেন 2013 সালে। তিনি আজকে তার ইনিংসটাকে কত দূর নিয়ে যায় সেটাই হচ্ছে দেখার বিষয়। তিনি গতকালকে বলছিলেন যে এই ইনিংসটাকে আরও যত লম্বা করা যায়, লম্বা বলতে তার মাইল ফলক একেবারে নির্দিষ্ট করে না বললেও নিশ্চয়ই একটা চিন্তা আছে মাইল ফলকের। পাশাপাশি শান্ত কিন্তু 150 রানের একেবারে কাছাকাছি রয়েছেন। তার জন্য একটা সুযোগ, 150-র পাশাপাশি যদি 200 রান করতে পারেন সেটি আরও একটি বড় মাইলফলক। পাশাপাশি দলীয় স্কোরটাও কিন্তু বড় হয়ে দাঁড়াবে। এবং প্রথম ইনিংসে যদি বাংলাদেশ বড় একটা সংগ্রহ দাঁড় করিয়ে দিতে পারে, যেহেতু তৃতীয় ইনিংস থেকে বোলিং উইকেটে পরিণত হবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা ভালো চান্স থাকবে এখানে। বলা চলে যে এখন পর্যন্ত বাংলাদেশ দলের যে ব্যাটিং স্টাইল কিংবা ব্যাটিংটা যেভাবে করছেন 2 ব্যাটসম্যান, তারা বলা চলে যে কন্টিনিউ করতে পারবেন। পরবর্তীতে লিটন আছেন, জাকের আলী অনেক আছেন, তাদের কাছেও প্রত্যাশা থাকবে একটু দ্রুত রানটাকে বাড়িয়ে নেয়ার। পাশাপাশি বলতে হয় লঙ্কান বোলাররা কিন্তু চেষ্টা করছেন উইকেট তুলে নিতে, তবে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটসম্যানরা কোনো সুযোগ দেয়নি। তো আমার কাছে গল টেস্ট থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান ইসরায়েল তুমুল লড়াই, তেল আবিবে মিসাইল নিক্ষেপ, তেহরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা, শর্তহীন আত্মসমর্পণে হুঁশিয়ারি ট্রাম্পের, সামরিক পদক্ষেপের ইঙ্গিত। এবং দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চট্টগ্রামে 10 দিনে আক্রান্ত 28, একজনের মৃত্যু। জেনারেল হাসপাতালে পরীক্ষা শুরু। কিট সংকট না থাকার দাবি সিটি মেয়রের। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।